প্রিয় ভিউয়ার্স, যারা শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে 23শে জুলাই, বুধবার, 2025 সন। আমি যখন এই ভিডিওটি করছি তখন জাতি হিসাবে আমরা মানসিকভাবে এক মানসিক কষ্ট এবং পীড়ার মধ্যে দিয়ে সময় পার করছি। আমরা জানি গত 21শে জুলাই বাংলাদেশে একটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণরত বিমান দুর্ঘটনায় ওই বিমানের পাইলট সহ ওই শিক্ষা প্রতিষ্ঠানের এ পর্যন্ত আমরা যতটুকু জেনেছি প্রায় 32 জন শিক্ষক, শিশু এবং পাইলট সহ নিহত হয়েছে। অনেকেই মৃত্যুর সাথে যুদ্ধ করে বেঁচে থাকার জন্য চেষ্টা করছেন। যারা মৃত্যুবরণ করেছেন, অকালে জীবন থেকে জড়ে গেছেন যে সমস্ত শিশু, সকলের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। যারা বেঁচে থাকার জন্য লড়াইয়ে লিপ্ত আছেন, তাদের সকলের রোগ মুক্তি এবং মহান সৃষ্টিকর্তার কৃপা চাচ্ছি তারা সবাই যেন আরোগ্য লাভ করেন। এবং যে সমস্ত পরিবার এই শিশুদেরকে হারিয়েছেন, তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন, তাদের বাবা মা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে, এই প্রত্যাশা রেখে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি নিয়মিত আমার এই ইউটিউব চ্যানেল মনোকষ্টে কন্টেন্ট পোস্ট করার চেষ্টা করি। গত 2-3 ধরে আমি একটি কন্টেন্ট প্রস্তুত করার জন্য চেষ্টা করছি, কিন্তু মন সায় দিচ্ছিল না। আমি তো মূলত মানসিক কষ্ট নিয়ে কাজ করি। মানসিক কষ্টের পরিণতি এবং মানসিক কষ্টের এই পরিণতি থেকে ব্যক্তি কিভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, আমি সেগুলি নিয়ে মূলত আমাদের দেশের মানুষের সচেতনতা বৃদ্ধি এবং আমি আমার কর্মদক্ষতা দিয়ে যারা এই মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন কিংবা এই মানসিক কষ্টের প্রেক্ষিতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, তাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করে যাচ্ছি। তাই আমি জানি যে এই ধরনের দুর্ঘটনা আমাদের শিশুদের জন্য কত বড় একটা ট্রমা হিসাবে কাজ করতে পারে, বিশেষ করে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের, শিক্ষক, অভিভাবক, তাদের জন্য। তাছাড়া আমরা যারা দূর থেকে এই বিভীষিকাময় পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, প্রত্যক্ষ করছি, অভিজ্ঞতা অর্জন করছি,
আমাদেরও যে পীড়া দিচ্ছে এবং এই পীড়াদায়ক অভিজ্ঞতা অনেকের মধ্যেই এই পীড়া কাটিয়ে ওঠা কঠিন হবে। তারপরেও আমার বিশ্বাস আমাদের এই ক্ষত, এই পীড়া, এই দুর্ঘটনার অভিজ্ঞতা আমরা কাটিয়ে উঠব এবং আমরা আমাদের বেঁচে থাকার স্বপ্ন পূরণের এবং সামনে এগিয়ে যাওয়ার যে দৃঢ়তা এবং মনোবল, এগুলো নিয়ে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ বিনির্মাণে, জাতি গঠনে এবং যে জায়গাগুলোতে আমাদের জাতি হিসাবে মনোযোগ দেওয়া উচিত, রাষ্ট্র এবং সরকার এই জাতির অভিভাবক হিসাবে যারা ভূমিকা রাখেন, তাদের উচিত আমাদের জাতির বিকাশের, আমাদের আর্থসামাজিক, আমাদের জীবনমান, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেসব কাজ এখনও অসমাপ্ত আছে কিংবা যে কাজগুলো আমাদের যথাযথভাবে সমাপ্ত করা উচিত, সে বিষয়গুলো প্রতি মনোযোগী হবেন। আমরা আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ, একটি সুস্থ, বিশ্বমানের মানুষ হিসেবে বেড়ে ওঠার মতো একটি পরিবেশ যেন আমরা নিশ্চিত করতে পারি, এই প্রত্যাশা আমি রাখলাম। এই আহ্বানটুকু আমি এই জাতির একজন অভিভাবক হিসাবে, নাগরিক হিসাবে, আমার সন্তানের বাবা হিসাবে এবং এই সমাজের প্রতিটি মানুষের হয়ে আমি এই আহ্বানটুকু রাষ্ট্রের কাছে, রাষ্ট্র নিয়ে যারা কাজ করেন, রাষ্ট্রে যারা ভূমিকা রাখেন, তাদের কাছে এই আহ্বানটুকু রাখলাম। আমাদেরকে আর যেন এরকম সংকটের মুখোমুখি হতে না হয়, সে ব্যাপারে তারা মনোযোগী হবে এবং আমাদের সন্তানরা যেন নিরাপদে বেড়ে উঠতে পারে, এরকম একটি পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে তারা তাদের সর্বময় মেধা, যোগ্যতা, সম্পদ, ক্ষমতা দিয়ে চেষ্টা করে যাবে, এই আশা রাখলাম। আজকে আমি আমার আলোচনার বিষয় হিসাবে শিশুদের জন্য আরেকটি বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমি উপস্থিত হয়েছি। বিশেষ করে যেসব শিক্ষার্থী পড়াশোনায় দুর্বল, যাদেরকে আমরা উইক স্টুডেন্ট বলি, এই সমস্ত শিশুদের সহযোগিতা করার জন্য শিক্ষক হিসাবে, অভিভাবক হিসাবে কিংবা আমরা যারা এদের সহযোগিতা করি এই প্রাতিষ্ঠানিক কাজে, আমরা কিভাবে সহযোগিতা করতে পারি সে বিষয়ে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে এবং যারা এই শিক্ষার মান উন্নয়নের জন্য এবং এই সমস্ত শিশুদের সহযোগিতা করার জন্য যারা ভূমিকা রাখেন, তারা কি বলেছেন, তাদের বক্তব্য থেকে আমি কিছু কথা তুলে ধরার জন্য আজকে বেছে নিয়েছি। আমি আমার আলোচনায় আজকে দুর্বল শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য আমরা কি ভূমিকা রাখতে পারি কিংবা তাদের কিভাবে সহযোগিতা করতে পারি সে বিষয়ে একটু কথা আজকের আমার আলোচনায় সংযুক্ত করার চেষ্টা করছি। তাহলে ভিউয়ার্স, চলুন আমি এভাবেই আপনাদের সামনে বিষয়টি তুলে ধরতে চাই। আমরা দুর্বল শিক্ষার্থীদের কিভাবে সহযোগিতা করতে পারি, হাউ ডু উই গাইড অর হেল্প উইক স্টুডেন্টস। এ প্রেক্ষিতে আমরা যা বলতে পারি, অর্থাৎ আমি যেটুকু
বলার জন্য নির্বাচিত করেছি তা হলো টু ইমপ্রুভ দ্য একাডেমিক পারফরমেন্স অফ দ্য উইক স্টুডেন্টস, educators and parents can implement strategies. অর্থাৎ এই দুর্বল শিক্ষার্থীদের তাদের একাডেমিক পারফরমেন্সের জায়গাটা উন্নত করার জন্য আমরা যারা শিক্ষকতায় আছি, অভিভাবক আছি, আমরা যে কৌশলগুলো আমরা প্রয়োগ করতে পারি তা হলো লাইক পার্সোনালাইজড লার্নিং। অর্থাৎ আমরা যে শিক্ষার্থীকে সহযোগিতা করতে চাচ্ছি সেই শিক্ষার্থীর তার ব্যক্তিগত দক্ষতা, যোগ্যতা অর্থাৎ তার গুণাবলীকে বিবেচনা করে অর্থাৎ ওই শিশু কেন্দ্রিক অর্থাৎ ওই শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা পদ্ধতিটা যেন আমরা নির্ধারণ করি। এটি এখানে বলা হয়েছে পার্সোনালাইজড লার্নিং। সেটিং রিয়েলিস্টিক গোলস, অর্থাৎ তাদের সম্পর্কে আমাদের যে লক্ষ্য বা যে গোল এটা যেন বাস্তবসম্মত হয়, রিয়েলিস্টিক হয়। প্রোভাইডিং রেগুলার ফিডব্যাক, অর্থাৎ আমরা যে সমস্ত শিশুদের অর্থাৎ এই দুর্বল শিশুদের নিয়ে আমরা যারা কাজ করছি আমাদের প্রতিদিন তাদেরকে ফিডব্যাক দিতে হবে। অর্থাৎ তারা কোথায় ভালো করছে, কোথায় তাদের আরও মনোযোগ দিতে হবে, কোথায় তাদের উন্নত করতে হবে, কোথায় তাদের সমস্যা আছে, এই বিষয়গুলো আমাদের প্রতিদিন তাদেরকে বলতে হবে। এনকারেজিং অ্যাক্টিভ পার্টিসিপেশন, আমরা তাদেরকে যে জায়গাটা উৎসাহিত করব তা হলো তারা তাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যেন তারা সক্রিয় ভূমিকা রাখে এবং অংশগ্রহণ করে, এই জায়গাটায় আমরা তাদেরকে উৎসাহিত করব। অ্যান্ড অফারিং অ্যাডিশনাল সাপোর্ট, এবং অন্যান্য আরও যে সহযোগিতাগুলো দরকার সেই সহযোগিতাগুলো আমরা তাদেরকে অফার করব বা প্রদান করব। তাছাড়া ফোকাসিং অন ইন্ডিভিজুয়াল লার্নিং স্টাইল, অর্থাৎ যে বিষয়টি আমাদের বিবেচনা করতে হবে, মনে রাখতে হবে তা হলো এই দুর্বল শিক্ষার্থী যারা আছেন তাদের প্রত্যেকের নিজস্ব একটা আলাদা শিক্ষার একটা স্টাইল বা একটা ধরন আছে। এক একজন এক একভাবে লেখাপড়া করতে বা কোনো জিনিস শিখতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, কিংবা সেই জায়গাটায় তারা খুব কমফোর্টেবল এবং তারা সেখানে আরও ভালোভাবে মনোযোগ দিতে পারে। তাই আমরা এই জায়গাটায় যেন মনোযোগ দিই যে তার নিজস্ব স্টাইলের জায়গাটা যেন আমরা মনোযোগ দিয়ে ফোকাস করি। ইউটিলাইজিং ডাইভার্স টিচিং মেথডস, অর্থাৎ এই দুর্বল শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য আমাদের বিভিন্ন ধরনের যে শিক্ষাদান পদ্ধতি আছে, টিচিং মেথডস আছে, সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ এই দুর্বল শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য যে কৌশলটি বা যে মেথডসটি তার ওই শিক্ষার্থীর জন্য যথোপযুক্ত হবে, সহায়ক হবে, সেই মেথডসটি আমরা খুঁজে বের করব এবং এদের সহযোগিতার জন্য যত ধরনের মেথডস, টিচিং মেথডস তাদের জন্য সহায়ক সে বিষয়গুলো আমরা তাদের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করব। অ্যান্ড ডেভেলপিং টাইম ম্যানেজমেন্ট স্কিলস, এইসব শিশুদেরকে আমরা সময় যাতে তারা যথাযথভাবে তারা তাদের সময়কে কাজে লাগাতে পারে, অর্থাৎ সঠিক এবং যথাযথভাবে সময় নিয়ন্ত্রণের যে দক্ষতা বলি, যে জ্ঞান বলি, সেই বিষয়টি যেন এবং তারা অর্জন করতে পারে, এই বিষয়গুলো আমরা আমাদের এই দুর্বল শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে আমরা বিবেচনা করব। অর্থাৎ সময় কোন বিষয়ের জন্য, কোন ধরন, কতটুকু সময় তারা তাদের শিক্ষার জন্য বা বিভিন্ন কাজের জন্য তারা ব্যয় করবেন বা কতটুকু সময় তারা বিষয়ভিত্তিক পড়াশোনার জন্য নির্ধারণ করবেন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা তাদেরকে একটু দক্ষ করতে পারি। এটুকুই হলো মূল কথা। দুর্বল শিক্ষার্থীদেরকে শিক্ষাদানের জন্য, তাদের সহযোগিতার জন্য আমরা যারা কাজ করি আমরা এই বিষয়গুলো বিবেচনা করতে পারি। আমরা এই জায়গাটুকু
আরেকটু আমরা বিস্তৃত পরিসরে বলতে পারি। প্রথমেই আমরা বলেছি যে জায়গাটা আমাদের গুরুত্ব দিতে হবে দুর্বল শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে, তা হলো পার্সোনালাইজড লার্নিং। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো টেইলর, অর্থাৎ যে বিষয়গুলো আমরা সংযোজন করব, বলতে পারি টিচিং মেথডস অ্যান্ড লার্নিং ম্যাটেরিয়ালস টু ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট নিডস অ্যান্ড লার্নিং স্টাইলস, অর্থাৎ সমন্বিত করা শিক্ষাদান পদ্ধতিগুলো এবং এই শিক্ষাদানের জন্য যে সমস্ত উপকরণ বা সহায়ক যে সমস্ত বিষয় আছে সেগুলো আমরা যেন এই সমস্ত শিশুদের, এই সমস্ত দুর্বল শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে যা প্রয়োজন এবং তাদের লার্নিং যে স্টাইল আছে সেগুলো বিবেচনা করি আমরা তাদের শিক্ষাদানের জন্য বা আমরা তাদের সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব এই বিষয়গুলো বিবেচনা করে প্রথমে। দ্বিতীয় যে জায়গাটা আমরা মনে রাখবো তা হলো গোল সেটিং। হেল্প স্টুডেন্টস সেট অ্যাচিভেবল একাডেমিক গোলস অ্যান্ড ট্র্যাক দেয়ার প্রোগ্রেস, অর্থাৎ আমরা তারা যে গোল নির্ধারণ করে এবং সেই গোলটা যেন তারা অ্যাচিভ করতে পারে, অর্জন করতে পারে এবং তারা কতটুকু অর্জন করতে পেরেছে, অর্থাৎ তারা কতটুকু সফলতা অর্জন করছে সেই জায়গাটাও যেন আমরা খোঁজ রাখি। অর্থাৎ তাদের এই একাডেমিক গোলটা যেন অ্যাচিভেবল হয়, অর্থাৎ তারা যাতে অর্জন করতে পারে এরকম গোল আমরা তাদের জন্য সেট করব এবং এই গোল অ্যাচিভমেন্টের ক্ষেত্রে তারা কতটুকু প্রগ্রেস করেছে সেটুকু আমরা তাদেরকে অবগত করব বা আমরা সে বিষয়গুলো লক্ষ্য রাখব। তৃতীয় যে বিষয়টি আমরা এই দুর্বল শিক্ষার্থীদের ক্ষেত্রে করতে পারি তা হলো রেগুলার ফিডব্যাক। এক্ষেত্রে যা বলা যায় তা হলো প্রোভাইড কনস্ট্রাকটিভ অ্যান্ড টাইমলি ফিডব্যাক টু স্টুডেন্টস অন দেয়ার প্রোগ্রেস অ্যান্ড এরিয়াস ফর ইমপ্রুভমেন্ট, অর্থাৎ তাদের উন্নতির জন্য বা আরও ভালো করার জন্য আমরা যে জায়গাগুলোতে গঠনমূলকভাবে তাদেরকে ফিডব্যাক দিব এবং সময়ে সময়ে এবং তারা যাতে তাদের এই প্রোগ্রেস কোন কোন জায়গাগুলোতে তাদের আরও সফলতা অর্জন করতে হবে এই জায়গাগুলো আমরা তাদেরকে তুলে ধরব এবং সফলতার জন্য তাদের কি করা উচিত সেই বিষয়ে আমরা তাদেরকে প্রতিদিন আমরা তাদের জায়গাটায় তাদেরকে অবগত করব, অর্থাৎ রেগুলার ফিডব্যাক আমরা দিব। আর যে বিষয়টি আমরা এই দুর্বল শিক্ষার্থীদের ক্ষেত্রে যা বলতে পারি তা হলো অ্যাক্টিভ পার্টিসিপেশন, অর্থাৎ এনকারেজ স্টুডেন্ট টু অ্যাক্টিভলি এঙ্গেজ ইন ক্লাসরুম ডিসকাশনস। আমরা যারা শিক্ষাদানে আছি, বিশেষ করে আমরা যারা শিক্ষক, আমরা এই দুর্বল শিক্ষার্থীদের জন্য আমরা ক্লাসে যে কাজটি করতে পারি তা হলো এই দুর্বল শিক্ষার্থীরা যেন ক্লাসে শিক্ষক হিসেবে আমরা যা বলি আমাদের এই বিষয়গুলো, এই ডিসকাশনের জন্য তারা খুব মনোযোগের সহিত তারা এখানে এঙ্গেজ হয়, অর্থাৎ এই বিষয়গুলো সম্পর্কে তারা যেন খুব সক্রিয়ভাবে এই জায়গাটায় তারা অংশগ্রহণ করে। অ্যান্ড অ্যাক্টিভিটিস টু এনহ্যান্স আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিটেনশন, এবং যে কাজগুলো করানো হয় সেগুলো তারা যাতে বুঝতে পারে এবং ধরে রাখতে পারে সেই জায়গাটাও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে। তাছাড়া এডিশনাল সাপোর্ট, এই দুর্বল শিক্ষার্থীদের জন্য ক্লাসের ধারাবাহিক যে সমস্ত কাজ আছে, সাধারণ শিক্ষার্থীদের জন্য যেভাবে আমরা পাঠদান করে থাকি তার বাইরেও দুর্বল শিক্ষার্থীদের জন্য আমাদের কিছু করার থাকে, এই বিষয়টি এখানে বিবেচনা করার জন্য বলা হয়েছে। অর্থাৎ তাদের জন্য এডিশনাল সাপোর্ট দরকার হয়। অফার এক্সট্রা হেল্প সেশনস, টিউটরিং or mentoring to provide additional support for struggling students, অর্থাৎ তাদের এই এক্সট্রা যে হেল্প আছে সেই হেল্পের জায়গাটা আমরা নিশ্চিত করব। অর্থাৎ তাদের আমাদের টিউটরিংয়ের জন্য দরকার মেন্টরিং, যে জায়গাগুলোতে তাদেরকে আমাদের পরামর্শ দেওয়া দরকার, তাদেরকে
আমাদের শিক্ষক হিসেবে আরও তাদের সহযোগিতা করার দরকার। সেই জায়গাগুলো যেন আমরা যারা সবল শিক্ষার্থী আছেন বা যারা আমাদের সাধারণ মানে আমরা যেরকম করে শিক্ষাদান করি সেই জায়গাটায় যারা সক্ষম তাদের জন্য তো আমরা সেরকম করে পাঠদান করেই থাকি, কিন্তু দুর্বল শিক্ষার্থীর ক্ষেত্রে আমাদের এই এডিশনাল সাপোর্টগুলির কথা আমাদের মনে রাখতে হবে। তাছাড়া ভেরিড টিচিং মেথডস, আমরা জানি শিক্ষাদানের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, মেথডস আছে, সেগুলো এই দুর্বল শিক্ষার্থীদের জন্য কোন মেথডসটি তাদের জন্য সহায়ক হবে, কার্যকরী হবে, সেই জায়গাটা আমরা বিবেচনা করব। অর্থাৎ ইউজ এ ভ্যারাইটি অফ টিচিং মেথডস সাচ এস ভিজুয়াল এইডস, দুর্বল শিক্ষার্থীদেরকে কখনো কখনো যে সমস্ত শিক্ষা উপকরণ আছে তাদেরকে তারা দেখে তারা বুঝে তারা শিক্ষা নিতে পারে, এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হয়। তাদের ক্ষেত্রে কখনো কখনো ভিজুয়াল এইডসের দরকার হয়, হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, হাতে কলমে কাজ, অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ যে শিক্ষার জন্য সহায়ক যে সমস্ত ডিভাইস আছে, যে সমস্ত টেকনোলজিক্যাল ডিভাইস বা লজিস্টিক আছে, সেই বিষয়গুলো আমরা তাদের জন্য টু কেটার টু ডিফারেন্ট লার্নিং স্টাইলস, অর্থাৎ তারা এই বিষয়গুলো সরবরাহ করতে হবে এই দুর্বল শিক্ষার্থীদের জন্য, যাতে তারা তাদের শিক্ষণীয় বিষয়টি যথাযথভাবে তারা শিখতে সক্ষম হয় এবং যে জায়গাগুলোতে তারা দুর্বল পিছিয়ে আছে সেই জায়গাগুলো থেকে তারা যেন নিজেদেরকে উন্নত করতে পারে, সেই বিষয় বিবেচনা করে এই দুর্বল শিক্ষার্থীদের জন্য শিক্ষার উপকরণ সময়ের মধ্যে যেটি তাদের জন্য প্রযোজ্য সহায়ক, সে বিষয়গুলো আমরা বিবেচনা করব তাদের শিক্ষাদানের ক্ষেত্রে। তাছাড়া টাইম ম্যানেজমেন্ট বিষয়টি আমাদের বিবেচনা করতে হবে দুর্বল শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যা করতে পারি তা হলো হেল্প স্টুডেন্টস ডেভেলপ ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট স্কিল। আমরা শিক্ষার্থীদের, এই দুর্বল শিক্ষার্থীদেরকে আমরা যা শেখাতে পারি তা হলো সঠিকভাবে, যথাযথভাবে, মানসম্মতভাবে সময়কে ম্যানেজ করার, টাইম ম্যানেজমেন্টের জায়গাটায় যেন তারা দক্ষ হয়, সেই জায়গাটা আমরা তাদেরকে প্রশিক্ষিত করব। টু প্রায়োরিটাইজ টাস্কস অ্যান্ড অ্যালোকেট টাইম ফর স্টাডিং, অর্থাৎ এই বিষয়ভিত্তিক শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়টার প্রতি তাদের, কোন কাজটার প্রতি তাদের বেশি প্রায়োরিটি দিতে হবে, গুরুত্ব দিতে হবে এবং কতটুকু সময় নির্ধারণ করতে হবে কোন বিষয়ের জন্য, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা তাদেরকে দক্ষ করব। অর্থাৎ অ্যালোকেট টাইম ফর স্টাডিং, কতটুকু সময় তারা পড়বে, কতটুকু সময় পড়ার জন্য তারা নির্ধারণ করে রাখবে, এই বিষয়গুলো আমরা দুর্বল শিক্ষার্থীদেরকে আমরা শিক্ষা দান করব এবং এই জায়গাটাকে আমরা তাদেরকে দক্ষ করে তুলব টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এবং আরও যা বিবেচনা করতে পারি এই দুর্বল শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে তা হলো পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট, অর্থাৎ দুর্বল শিক্ষার্থীদেরকে শিক্ষাদানের ক্ষেত্রে আমাদের পরিবেশটা যেন ইতিবাচক হয়, অসহায়ক হয়। অর্থাৎ এই দুর্বল শিক্ষার্থীরা তারা নিজেরা যেন কখনো নিজেদেরকে অসহায় ভাবতে না পারেন, নিজেদেরকে দুর্বল মনে না করেন, পিছিয়ে পড়া কিংবা এই দুর্বল শিক্ষার্থীদেরকে আমরা এই পজিটিভ এনভায়রনমেন্ট, লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আমরা তাদেরকে প্রশিক্ষিত করার চেষ্টা করব। তাই আমাদের এই দুর্বল শিক্ষার্থীদের ক্ষেত্রে মনে রাখতে হবে তারা যেন নিজেদেরকে দুর্বল না মনে করে, অর্থাৎ তারাও যে পারে অন্যদের মতো এবং তারা অন্যদের যারা ভালো করছে তাদের মানে যেতে গেলে তাদের কি করতে হবে এবং কিভাবে এই ভালো করা যায় এই একাডেমিক পারফরমেন্সের জায়গাটা, সেই জায়গাটা আমরা তাদেরকে যথাযথভাবে জ্ঞান এবং আমরা আমাদের প্রচেষ্টা সহযোগিতা দিয়ে আমরা তাদেরকে একটা ইতিবাচক পরিস্থিতি দিয়ে আমরা তাদের প্রশিক্ষিত করার চেষ্টা করব। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। এখানে আমরা যা বলতে পারি তা হলো
ক্রিয়েট এ সাপোর্টিভ অ্যান্ড এনকারেজিং ক্লাসরুম এনভায়রনমেন্ট। আমরা যারা বিশেষ করে শিক্ষাদান করি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে আমাদের এরকম একটা পরিবেশ আমরা যেন প্রস্তুত করতে পারি, একটা সাপোর্টিভ, সহযোগিতামূলক এবং এনকারেজিং, উৎসাহ, যারা শিশুরা নিজেদেরকে উৎসাহিত বোধ করে ক্লাসরুম এনভায়রনমেন্ট, শ্রেণীকক্ষে, শ্রেণীর মধ্যে, where students feel comfortable asking questions and seeking help। অর্থাৎ শিশুরা যেন প্রশ্ন করতে এবং সহযোগিতা চাওয়ার জন্য তারা যেন খুব কমফোর্টেবল ফিল করে, তারা যেন মনে করে হ্যাঁ এখানে সহযোগিতা চাওয়া যায় এবং সহযোগিতা পাওয়া যায় এবং প্রশ্ন করা যায় বোঝার জন্য। এরকম একটি বিশ্বাস যেন আমরা আমাদের ক্লাসরুমে যারা আমরা শিক্ষকতা করি আমরা আমাদের ছাত্রদের তাদের মনোজগতে জাগাতে পারি। বিশেষ করে এই বিষয়টি তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। তা হলো এই দুর্বল শিক্ষার্থী যারা আছে তাদের ক্ষেত্রে এই ধরনের একটা সাপোর্টিভ এবং এনকারেজিং ক্লাসরুম এনভায়রনমেন্ট কিন্তু আমাদের করতেই হবে, নয়তো তারা দুর্বল শিক্ষার্থীদেরকে সহযোগিতা করার জন্য আর যে বিষয়টি আমরা আমাদের কাজে বা আমাদের কর্মক্ষেত্রে আমরা যারা এই পিছিয়ে পড়া বা দুর্বল শিক্ষার্থীদের নিয়ে যারা কাজ করি তারা এই স্ট্র্যাটেজিটাও আমরা কাজে লাগাতে পারি। আর তা হলো আমরা যেন কোলাবোরেশন অর্থাৎ সহযোগিতা যাত্রাটা, সহযোগিতা করার ক্ষেত্রটা আমরা যেন নিশ্চিত করি। অর্থাৎ ক্লাসের যারা একটু সবল শিক্ষার্থী বা একটু যারা দক্ষ তাদেরকে দিয়ে যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী তাদেরকে সহযোগিতা করার জন্য একটা পরিবেশ তৈরি করা। অর্থাৎ শিক্ষার্থী তারা দলগতভাবে বা নিজেরা এরকম করে বা যারা পিছিয়ে পড়া আছে যারা উইক স্টুডেন্ট তারা সম্মিলিতভাবে তাদের এই দুর্বলতা বা যে বিষয়গুলোতে তারা পিছিয়ে আছে সেগুলো থেকে তারা যাতে বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে, ভালো করতে পারে, সেই জায়গাগুলোতে সহযোগিতা করার একটা পরিবেশ আমরা ক্লাসরুমে কিংবা অন্যান্য জায়গায় আমরা তাদেরকে শিক্ষাদানের ক্ষেত্রে যে সহযোগিতা করি সেই জায়গাটায় এই বিষয়টি আমরা মনে রাখব এবং আমরা বাস্তবায়নের উদ্যোগ নেব। অর্থাৎ কোলাবোরেশন, সহযোগিতা। এক্ষেত্রে যে বিষয়টি এখানে আমরা উল্লেখ করতে পারি তা হলো এনকারেজ পিয়ার টিউটরিং। অর্থাৎ পিয়ারদের, সমবয়সীদের তারা যেন এই জায়গায় তাদের যে একাডেমিক সহযোগিতার জায়গাটা তারা প্রদান করেন। অ্যান্ড মেন্টরশিপ টু ফোস্টার এ সেন্স অফ কমিউনিটি অ্যান্ড সাপোর্ট। অর্থাৎ এক্ষেত্রে যে সেন্সটা, বিবেকটা জন্ম নেবে তাহলে কমিউনিটি সেন্স, অর্থাৎ তারা যে অন্যের জন্য কিছু করতে হয়, সমাজের জন্য, অন্য মানুষের জন্য করতে হয়, সহযোগিতা করতে হয়, এই বোধটাও তাদের মধ্যে বৃদ্ধি পাবে এবং সহযোগিতা করতে হয় যারা পিছিয়ে থাকে, যারা দুর্বল, তাদেরকে যে সহযোগিতা করতে হয় এরকম একটা বোধ আমরা তাদের প্রতি জন্ম বা জাগাতে পারি, তাদের মধ্যে জন্ম লাভ করবে বা বিকাশ লাভ করবে আমরা যদি এইভাবে এই জায়গাটা সহযোগিতা করি। পিয়ার টিউটরিং অ্যান্ড মেন্টরশিপ, এটা কোলাবোরেশনের একটি আমি চিত্র তুলে ধরলাম। এই জায়গাটা আপনারা যারা ক্লাসে দুর্বল শিক্ষার্থীদেরকে পাঠদান করে থাকে, সহযোগিতা করে থাকে, তারা জায়গাটা আরও ভিন্ন মাত্রায়, ভিন্ন আঙ্গিকে বিবেচনা করতে পারেন। তাছাড়া দুর্বল শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য আরও যে বিষয়গুলো আমরা আমাদের শিক্ষাদান
কৌশলের ক্ষেত্রে বা পদ্ধতিতে নিয়ে আসতে পারি তা হলো ফোকাস অন স্ট্রেংথ। আমরা সাধারণত এরকমই আমরা দেখে থাকি, কিংবা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমরা দুর্বল শিক্ষার্থীদেরকে তাদের শুধু দুর্বলতাগুলি আমরা তুলে ধরি। আসলে মূলত যারা দুর্বল তাদের সেই দুর্বলতার জায়গার চেয়ে তারা কোন জায়গাটায় সবল, তাদের স্ট্রেংথগুলো তুলে ধরাই হলো আমাদের উচিত। অর্থাৎ দুর্বল শিক্ষার্থীদেরকে আমরা যদি আরও দুর্বলভাবে তাদেরকে এই জায়গাটায় তাদেরকে আমরা সম্বোধন করি বা তাদেরকে পরিচিত করে তুলি, তাহলে তাদের আত্মবিশ্বাসের জায়গাটা আরও দুর্বল হয়ে যায়, তারা আরও পিছিয়ে যায়। তাই এই ক্ষেত্রে আমাদের যে জায়গাটা মনোযোগ দিতে হবে, ফোকাস করতে হবে, তা হলো তাদের স্ট্রেংথগুলো, তাদের যে জায়গাটায় তারা দক্ষ, যোগ্য, সবল, অর্থাৎ তাদের যে জায়গাটা তারা সক্রিয় ভূমিকা রাখতে পারছে কিংবা তারা অর্জন করতে পারছে তাদের সফলতাগুলো, সেই জায়গাগুলো আমরা এই যারা দুর্বল শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে আমরা তুলে ধরব। এখানে যা বলা যায় তা হলো আইডেন্টিফাই অ্যান্ড বিল্ড আপন স্টুডেন্টস স্ট্রেংথ টু বুস্ট দেয়ার কনফিডেন্স অ্যান্ড মোটিভেশন। অর্থাৎ এই দুর্বল শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, কনফিডেন্স অ্যান্ড মোটিভেশন, তাদের যে আগ্রহের জায়গাটা বৃদ্ধি করার জন্য, বুস্ট করার জন্য আমরা তাদের স্ট্রেংথগুলোকে তুলে ধরতে পারি। তাহলে তারা আরও নিজেরা সক্রিয় ভূমিকা রাখবে, তাদের এই দুর্বলতা বা পিছিয়ে পড়া অবস্থান থেকে নিজেদেরকে আরও দক্ষ, যোগ্য, মানসম্মতভাবে তুলে ধরার জন্য। আমরা আরও যা বিবেচনা করতে পারি বা আমরা কৌশল হিসেবে এই দুর্বল শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য আরও যা আমাদের এই শিক্ষাদান কৌশলের ক্ষেত্রে নিয়ে আসতে পারে তা হলো ইফেক্টিভ কমিউনিকেশন। অর্থাৎ যোগাযোগের যাত্রার জন্য খুব এফেক্টিভ হয়, অর্থপূর্ণ হয়, মানসম্মত হয়, যথার্থ হয়, এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। কমিউনিকেট রেগুলারলি উইথ প্যারেন্টস টু ডিসকাস স্টুডেন্ট প্রোগ্রেস। অর্থাৎ এই দুর্বল বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে আমাদের যোগাযোগের জায়গাটা যেন খুব যথার্থ হয়। অর্থাৎ আমরা প্রতিদিনই চেষ্টা করব এই দুর্বল শিক্ষার্থীদের অবস্থান সম্পর্কে তাদের অভিভাবকরা অবগত করতে। অর্থাৎ অভিভাবকদের সাথে যেন আমাদের এই সমস্ত শিক্ষার্থীদের বাস্তব অবস্থা সম্পর্কে আমরা যেন সঠিক যথাযথভাবে আমরা তাদের অভিভাবকদেরকে অবগত করতে পারি, এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। অ্যান্ড কোলাবোরেট অন স্ট্র্যাটেজিস টু ইমপ্রুভ একাডেমিক পারফরমেন্স। তাদের এই একাডেমিক পারফরমেন্সের জায়গাটা যাতে ইমপ্রুভ করতে পারে, সেক্ষেত্রে আমরা যৌথভাবে আমরা একে অপরকে সহযোগিতা করব বা আমরা অভিভাবক, প্যারেন্টস হিসাবে, টিচার হিসেবে কার কী রোল, সেই জায়গাটা আমরা আরও যথাযথ জ্ঞান অর্জন করতে পারবো যদি আমাদের কমিউনিকেশনের জায়গাটা আমরা রেগুলারলি আমরা মেনটেন করি এবং প্যারেন্টসদেরকে আমরা এই জায়গাটায় যদি ইনভলভ করি এই দুর্বল শিক্ষার্থীদের তাদেরকে আরও ইমপ্রুভ করার জন্য, তাহলে এই শিক্ষার্থীরা আরও নিজেদের বর্তমান অবস্থার পরিবর্তন করে তারা তাদের মানসম্মত জায়গাটা পৌঁছতে তারা অনেকটাই উদ্যোগী এবং সক্ষম হয়ে উঠবে। তাছাড়া ইউটিলাইজ টেকনোলজি। আমরা সাধারণত জানি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল ডিভাইস আমরা সাধারণত আমরা সেগুলোকে অনুমোদন দিই না বা আমরা সহজে সেই জায়গাগুলোতে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা সেগুলো ব্যবহারের জন্য উৎসাহিত করি না। কিন্তু এক্ষেত্রে যারা একটু দুর্বল শিক্ষার্থী আছে, যদি আমরা মনে করি যে এই ধরনের ইলেকট্রনিক ডিভাইস থেকে বিভিন্ন ধরনের শিক্ষণীয় বিষয় তারা পেতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে এই টেকনোলজিক্যাল ডিভাইস ব্যবহারের জন্য আমরা তাদেরকে উৎসাহিত করতে পারি বা আমরা তাদেরকে গাইড করতে পারি কিভাবে তারা তাদের এই প্রয়োজনের বিষয়গুলো তারা এই ডিভাইস ব্যবহার করে তারা সেই দক্ষতা, সেই তথ্য, ইনফরমেশন কিংবা সেই নলেজগুলো তারা অ্যাকোয়ার করতে পারে।
এটা এখানে বলা হয়েছে। অর্থাৎ এইভাবে আমরা বলতে পারি লেভারেজ এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড অনলাইন রিসোর্সেস টু এনহ্যান্স লার্নিং অ্যান্ড প্রোভাইড পার্সোনালাইজ সাপোর্ট। আমরা একটু এই টেকনোলজিক্যাল ডিভাইসের জায়গাটা আমরা অ্যালাউ করবো, অনলাইন রিসোর্সে তারা যেন তাদের একাডেমিক কাজের জন্য প্রয়োজনীয় যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো যেন তারা সংগ্রহ করতে পারে, তাদের লার্নিংয়ের জায়গাটা কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ এনহ্যান্সের জন্য এই জায়গাটা আমরা মনে রাখব। এবং এই টেকনোলজিক্যাল ডিভাইসটা আমরা নির্বাচিত করব ওই শিক্ষার্থীর, অর্থাৎ যাকে আমরা সহযোগিতা করার জন্য বিবেচনা করছি তার প্রয়োজন, তার আগ্রহ, তার দক্ষতার মাত্রা বিবেচনা করি আমরা এই টেকনোলজিক্যাল ডিভাইস আমরা তাদের জন্য আমরা অ্যাডভাইস করে থাকব। আমরা পরিশেষে যে কথাটা বলতে পারি তা হলো অ্যাড্রেস আন্ডারলাইং ইস্যুস, অর্থাৎ এই জায়গাগুলো আমাদের শনাক্ত করতে হবে। তাদের এই দুর্বল শিক্ষার্থী হওয়ার পিছনে কোন কারণগুলো দায়ী এটা আমাদের শনাক্ত করতে হবে। এই জায়গাটা আমরা যদি শিক্ষক হিসাবে বা আমরা অভিভাবক হিসাবে বা যারা আমরা এই দুর্বল শিক্ষার্থীদের সহযোগিতা করছি শিক্ষাদানের ক্ষেত্রে, আমরা যদি নিজেরা এই জায়গাটায় যদি যথাযথভাবে না পারি, সেক্ষেত্রে যারা বিশেষজ্ঞ পর্যায়ে বা এই ক্ষেত্রে যারা কাজ করেন দক্ষতার সহিত, বিশেষ করে আমরা শিক্ষা মনোবিজ্ঞানী বা শিক্ষাক্ষেত্রে যে সমস্ত কাউন্সেলর আছেন বা অন্য যারা আছেন এই শিক্ষার্থীদের নিয়ে কাজ করেন, বিশেষ করে মানসিক স্বাস্থ্যকর্মী, আমরা তাদের সহযোগিতা নিতে পারি এই বাচ্চাদের এই দুর্বল শিক্ষার্থী হওয়ার পিছনে মূল কারণগুলো শনাক্ত করা এবং সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসার জন্য সহযোগিতার জায়গাটা নিশ্চিত করা। তাই এই ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি ইনভেস্টিগেট এনি পটেনশিয়াল আন্ডারলাইং ইস্যুস সাচ এস লার্নিং ডিসেবিলিটিস, তাদের যে শিক্ষার ক্ষেত্রে যে তাদের মধ্যে কোনো ডিসেবিলিটিস আছে কিনা, তাদের যে দক্ষতার জায়গাটা বা অর্জনের জায়গা সক্ষমতার জায়গাটায় কোনো ঘাটতি আছে কিনা, সমস্যা আছে কিনা, এই জায়গাটা আমাদের শনাক্ত করা। অর লেক অফ মোটিভেশন, যে তাদের এই পড়াশোনা আগ্রহ না থাকার কারণ বা আগ্রহ কম কিনা বা আগ্রহ কম হওয়ার কারণটা কি, বা এই মোটিভেশন না থাকার কারণগুলো, এগুলো একটু আমাদের এক্সপ্লোর করতে হবে। কারণ এই বিষয়গুলো তাদের দুর্বল শিক্ষার্থী হিসাবে বেড়ে ওঠার পেছনে কারণ হিসাবে এগুলোকে আমরা দায়ী মনে করছি কিনা সেগুলো বোঝার জন্য আমাদের এই বিষয়গুলো আমাদের কিন্তু অ্যাড্রেস করতে হবে। অ্যান্ড প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন। এবং এই বিষয়গুলো যদি তাদের মধ্যে আমরা লক্ষ্য করি যে তাদের এই কারণগুলোর জন্য তারা দুর্বল শিক্ষার্থী, তাহলে সেক্ষেত্রে আমাদের তাদের জন্য কিন্তু ইন্টারভেনশন প্রোভাইড করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যে ধরনের ইন্টারভেনশন, যে ধরনের সহযোগিতা, যে ধরনের প্রয়োজন তাদের এই অবস্থা থেকে তাদের উত্তরণের জন্য সহায়ক যে সমস্ত কাজ আছে সেই কাজগুলো আমরা যেন নিশ্চিত করি এই সমস্ত শিশুদের জন্য, অর্থাৎ ইন্টারভেনশনটা যেন আমরা নিশ্চিত করি, এই জায়গাটা আমরা বিবেচনা করব। এটুকুই আমি বেছে নিয়েছি আজকে আলোচনা করার জন্য। আমরা আমাদের পিছিয়ে পড়া শিক্ষার্থী যারা আছে তারা তাদের এই অবস্থান থেকে বেরিয়ে আসবে, তারা অন্যদের মতো তারা তাদের স্বপ্ন পূরণে সক্ষম হবে, এই প্রত্যাশা রাখলাম। ভালো থাকবেন শিশু শিক্ষার্থী এবং সকল শিক্ষার্থীর প্রতি আমার এই কথাটাই বলার আছে, তা হলো আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা এবং আমরা যদি ধারাবাহিকভাবে সেই চেষ্টা করে যাই, আমরা অবশ্যই আমাদের লক্ষ্যে পৌঁছব এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য হার্ড ওয়ার্ক অর্থাৎ কঠোর পরিশ্রমের বিকল্প নেই। তাই শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্ন পূরণের জন্য আমাদের যা করা দরকার আমরা সেই কাজগুলো শৈশব থেকে আমরা আমাদের শিশু শিক্ষার্থীদেরকে আমরা সেই জায়গাটায় তাদেরকে আমরা সেভাবে উৎসাহিত করব, অনুপ্রাণিত করব এবং তারা সেই প্রয়োজনটা বোধ করবে এবং নিজেদেরকে সেইভাবে গড়ার জন্য তারা স্বপ্রণোদিত হয়ে অংশগ্রহণ করবে। এই প্রত্যাশা রইল। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।